হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এবারে ফোর্থ পার্ট কিংবা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র কিংবা ইলেকট্রিক ফিল্ডের পার্ট 4 এবং এই চ্যাপ্টারের এটা লাস্ট পার্ট। এখানে আমরা আর কিছু নিউমেরিক্যাল ডিসকাস করব, যেটা আমরা পার্ট 3 তে মানে আগের ভিডিওতে কিছু অঙ্ক আমরা আলোচনা করেছিলাম, আর কিছু টাইপের অঙ্ক আমরা আলোচনা করব। আবার নেক্সট ভিডিওতে আমরা তড়িৎ বিভব নিয়ে শুরু করব আলোচনা। তো এখানে একটা প্রশ্ন যেটা থেকে শুরু করব আমাদের আলোচনা, সেটা হচ্ছে আমি প্রশ্নটাকে পড়ে দিই। বলছে 3 charges q, -2q and q are placed at the vertices of an equilateral triangle of side A. What is the equivalent dipole moment of this system? তো এবারে বাংলায় বলি, তিনটে আধান রয়েছে এরকম q, -2q এবং q, তাহলে দুটো সেম ধরনের রয়েছে। পয়েন্ট টু বি নোটিসড, তিনটেকে একটি সমবাহু ত্রিভুজে তিনটে ভার্টিসেস বা তিনটে শীর্ষবিন্দুতে রাখা হয়েছে। এটা যেহেতু ডিফারেন্ট বাকিগুলো থেকে, তাই একে এদিকে রাখো, আর এখানে প্লাস কিউ, এখানেও প্লাস কিউ কে রাখো। প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডাইপোল মোমেন্ট অফ দিস সিস্টেম, এটা জিজ্ঞেস করেছে। কিভাবে আমরা অ্যাপ্রোচ করব না, -2q + q, যদি এর জন্য আমি ডাইপোল মোমেন্ট কিংবা দ্বিমেরু ভ্রামক যদি p1 আর এই দুজনের জন্য যদি ডাইপোল মোমেন্ট আমি p2 ধরি, অবশ্যই একই হবে, কিন্তু আলোচনার জন্য আমি আলাদা ধরছি। তাই স্বাভাবিকভাবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে আমার ডাইপোল মোমেন্টের অভিমুখ থাকবে ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা p1 বলবো আর এইটাকে আমরা p2 বলবো। বলেছে সংস্থার মোট কিংবা লব্ধি দ্বিমেরু ভ্রামক কত হবে, তার মানে এই দুটোর লব্ধি এইদিকে হবে। যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটি কোণ কত হবে না, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হবে, এটাও তাহলে 60 ডিগ্রি হবে। এবারে তাহলে এইটা মাঝখান থেকে রয়েছে, এটা একটা লম্ব সমদ্বিখণ্ডকের মতো, তাহলে স্বাভাবিকভাবে এই কোণগুলো কত দাঁড়াবে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই বরাবর দুটো উপাংশ দেখতে পাচ্ছি, p1 p2, p1 এর একটা p2 এর একটা, তাহলে এই বরাবর যদি উপাংশটাকে আমি বাইরে লিখি, তাহলে একটা দাঁড়াচ্ছে কত p1 cos 30 এই বরাবর উপাংশ, আর এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। p2 এর জন্য p2 cos 30 ডিগ্রি। p1 p2 এর মান কত না, p1 তার আধান হচ্ছে কত না, এখানে দেখতে পাচ্ছি এইখানে q, এইখানে -2q। তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, সম্ভবত প্রশ্নে বলাও ছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলাই রয়েছে a, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a থাকে, তাহলে এই p1 আর p2 এর মান লিখতে পারি q a কেন না, এটা -2q, এটা q। আলটিমেট নেট যে চার্জটা যেটা আসছে সেটা হয়তো আমার মনে হয় যে -q থাকছে, কিন্তু আমরা যে কোনো একটা আধান নিতে পারি, তাহলে আমি কমন আধানটাই নিচ্ছি q। তাহলে এখানে কত লিখবো, p1 p2 যেহেতু সমান qa, আর এখানে cos 30 থাকছে, তাহলে qa cos 30 আবার qa cos 30, তাহলে কত পাওয়া গেল 2qa cos 30 ডিগ্রি, তার মানে 2qa ইনটু √3/2, তাহলে উত্তর দাঁড়াচ্ছে √3qa। তাহলে একটা অপশন যদি আমি নেট p নাম দিই, একটা অপশন থাকবে সেখানে √3qa থাকবে। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা এই ডাইপোল থেকে কিছু প্রশ্ন আলোচনা করেছি, কিন্তু ডাইপোল থেকে একটা অন্য রকমের প্রশ্ন একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা পড়ে নিই। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার দ্বিমেরু ভ্রামক p এবং জড়তা ভ্রামক i। তাহলে দ্বিমেরু ভ্রামক p, জড়তা ভ্রামক হচ্ছে i। তারপর জিজ্ঞেস করেছে যদি দ্বিমেরুটিকে ক্ষুদ্র থিটা কোণে বিচ্যুত করা হয়, মানে যেভাবে ছিল তার থেকে থিটা কোণ, এটা কিন্তু প্রশ্নে বলা রয়েছে এটা হচ্ছে ক্ষুদ্র, তাহলে তার ফলে সৃষ্ট কম্পনের কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল কত হবে। একটু ডিফারেন্ট অঙ্ক, এটা তোমাদের এইচএস পরীক্ষায়
বড় প্রশ্ন আকারেও হতে পারে, 2 মার্কসের প্রশ্ন হতে পারে, যে জরুরি নয় যে 1 নম্বরের প্রশ্ন হবে কি এমসিকিউ হবে। এই ধরনের প্রশ্নকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমাদের ওমেগা চাই, কৌণিক কম্পাঙ্ক, আর চাই, টি চাই। এর জন্য সবচেয়ে প্রথম যেটা কাজ করতে হবে, একটা ডাইপোলের যে টর্ক সেটা কত হয়, না সেটা হচ্ছে P ক্রস E, তোমরা জানো। তাহলে P ক্রস E সমান কত হয়? PE sin থিটা হয়। যেহেতু আমাদের প্রশ্নে বলা রয়েছে থিটা ক্ষুদ্র, তোমরা ক্লাস 11 থেকে পড়ে আসছো, sin থিটা আর tan থিটার ক্ষেত্রে যখন থিটা ক্ষুদ্র হয় তখন আমরা কি লিখি, না sin থিটা approximately equals to theta and tan theta is also approximately equals to theta। তাহলে এই ক্ষেত্রে কত লিখতে পারি আমি? তাহলে এই ক্ষেত্রে আমি approximately এটা লিখতে পারি PE theta। ঠিক আছে, এইবারে প্রশ্ন হচ্ছে টর্ক সমান কত হয়, না এটা আমরা পড়েছি ক্লাস 11 এ, কোথায়, না বৃত্তীয় গতি কিংবা আবর্ত গতি চ্যাপ্টারে। তাহলে তখন এটাকে টর্ক তো ছিলই, জারক ভ্রামক যেটা প্রশ্নেও বলা রয়েছে, আর হচ্ছে আলফা। আলফা কি? কৌণিক ত্বরণ। এই ক্ষেত্রে টাউ ইকুয়ালস টু যে আই আলফা রয়েছে, আমরা আবার আলফা সমান কত জানি? d2 থিটা বাই dt স্কয়ার। তাহলে এই মানটা এখানে বসাবো, i ইনটু d2 থিটা বাই dt স্কয়ার ইকুয়ালস টু কত, না টাউ। তো টাউ ইকুয়ালস টু pe থিটা আমরা বের করেছি, কিন্তু এই টাউ এর সাথে থিটার যে সম্পর্ক সবসময় কি, যেরকম সরল দৈর্ঘ্যতে যেরকম হয়ে থাকে, যে মাঝে সাম্য অবস্থান সব সময় তাকে একটু কেন্দ্রের দিকে টানে, ওই জন্য তোমরা মনে করে দেখো আমরা এরকম পড়েছিলাম f প্রপোর্শনাল টু -x, এর ক্ষেত্রেও তাই একটা মাইনাস চিহ্ন কিন্তু আসবে। ঠিক আছে, এবার এদিকে নিয়ে আসার চেষ্টা করব, কি রকম, d2 থিটা বাই dt স্কয়ার pe i দিয়ে ভাগ করেছি, এরকম। মনে করে দেখো এরকম ইকুয়েশন আমরা আগেও পড়েছি, কি রকম, সরল দৈর্ঘ্যে যখন সমীকরণ পড়া হয়েছিল 1 ডাইমেনশনে, তখন এরকম একটা সমীকরণ ছিল। মনে করে দেখো সেখানে ওমেগা আসতো, সেখান থেকে আবার t সমান আমরা 2 পাই বাই ওমেগা করতাম, নিশ্চিত মনে আছে। একই প্রিন্সিপাল আমরা এখানে লাগাবো, একে আমরা ওমেগা স্কয়ার ধরে নেব। তাহলে ওমেগা সমান কত পাওয়া গেল? √pe/i। আমাদের যে প্রথম প্রশ্ন ছিল, ঠিক আছে, প্রথম যে প্রশ্ন ছিল যে কৌণিক কম্পাঙ্ক কত এই কম্পোনেন্ট, সেটা এখানে উত্তর কিন্তু শেষ হচ্ছে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের পর্যায়কাল নির্ণয় করো। তাহলে পর্যায়কাল সমান কত? 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই ওমেগা, ওমেগার মান আমাদের কাছে রয়েছে। তাহলে আমরা কি করব এবারে? t সমান 2 পাই বাই ওমেগা লিখব, লেখার সাথে উপরের দিকে যেরকম মান আমাদের এসেছে সেটা বসাবো, বসালে আসছে 2 পাই √i/t। তাহলে এখান থেকে আমরা অঙ্ক ইজিলি করে নেব। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব। পরের যে প্রশ্নটা হচ্ছে আমাদের, সেইখানে একটু ডিফারেন্ট, একটু বড়, যেগুলো আমাদের এন্ট্রান্স স্পেশালি আসার সম্ভাবনা একটু বেশি, আর আমাদের এইচএসএল একটু বেশি নাম্বারই থাকবে প্রশ্ন। তো সেই প্রশ্নটা একটু আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়ে আগে। প্রশ্ন বলেছে দুটি একই রকমের ছোট বল যাদের প্রতিটির ভর m, দুটো বল রয়েছে যাদের প্রত্যেকটি ভর হচ্ছে m, তাদের এল দৈর্ঘ্যের দুটি হালকা অপ্রসার্য মানে ইনএক্সটেন্সিবল, যাদের ভর নগণ্য, অপ্রসার্য সুতোর সাহায্যে একটি বিন্দু O থেকে ঝোলানো হলো। তাহলে আমরা কাজ করি, একটা বিন্দু আগে O কল্পনা করে নিই, যেখান থেকে ঝোলানো হচ্ছে সেই দুটো বলকে। যেহেতু দুটো বলকে একই আধান দেওয়া হয়েছে, সেই আধান হচ্ছে প্লাস কিউ। তা স্বাভাবিকভাবে একটা বিন্দু থেকে যখন দুটো বলকে ঝোলানো হয়েছে, আর দুটো বলই হচ্ছে তড়িতায়িত, আবার সমজাতীয় তড়িতায়িত, স্বাভাবিকভাবে দুটো বল পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, তা স্বাভাবিকভাবে একসাথে থাকবে না, যেহেতু বিপরীত জাতীয় আধান দেওয়া হয়নি। জিজ্ঞেস করেছে বিকর্ষণের দরুন তারা পরস্পরের থেকে দূরে সরে যায় এবং সুতো দুটি নিজেদের মধ্যে থিটা কোণ সৃষ্টি করে, তাহলে কিউ এর মান কত? এভাবে জিজ্ঞেস করতে পারে, কিংবা চারটে অপশন থাকে, এদের মধ্যে কিউ এর মান কোনটি হতে পারে। এরকম প্রশ্ন যখনই থাকবে, তাহলে আমাদের প্রথমে ডায়াগ্রামটা যেন ঠিকঠাক ভাবে আমরা আঁকি, নাহলে কিন্তু সব সমস্যা হয়ে যাবে। তার নাম আমি বিন্দু দিলাম, দুটো আধান
কেন? দুটো বস্তু মানে দুটো বল, এই দুটো বল ভর কিন্তু দুজনেরই একই, আধানও কিন্তু দুজনেরই একই, একটা এম একটা কিউ, তাহলে সেম সেম থাকলো। এবারে দুটো যে ঝুলে আছে এইভাবে, এইখানে দুটোতেই টান বলটা ক্রিয়া করছে। সেই টান বলটা কত না স্বাভাবিকভাবে এরকম টি, টি হচ্ছে টান বল। এবার এই যে টান বলটা ক্রিয়া করছে, প্রশ্নে বলা হয়েছে যে তারা নিজেদের মধ্যে থিটা কোণ সৃষ্টি করেছে। যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে যে দুটো এরকম সরে গেছে কেন, বিকর্ষণের জন্য সরে গেছে, তো এই ডিসটেন্সটা আমরা ধরছি আর, ঠিক আছে? যে বিকর্ষণের দরুন তাদের মধ্যে দূরত্ব হচ্ছে আর। এবার প্রশ্ন হচ্ছে যে দড়ি কিংবা এখানে যেটা বলা ছিল এল দৈর্ঘ্যের দুটি হালকা অপসৃত সুতো, যে সুতো দিয়ে ঝোলানো হয়েছে তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হচ্ছে এল। তার মানে এই যে নাম যদি আমি এ বি বি, তাহলে ও থেকে বি এবং ও থেকে দুটোরই মান হচ্ছে এল। এবার আমাদের কাজ করতে হবে যেরকম আমরা ক্লাস 11 এ ভেক্টর করার সময় বিভিন্ন অঙ্ক করার সময় যেরকম উপাংশ বিভাজন করি সেরকমই করব। এটা থিটাও রয়েছে। যদি আমি এখান থেকে মাঝখানেও ড্র করে নিই, স্কেল নিয়ে তোমরা করবে, তাহলে এইখানে বিকর্ষণের জন্য বুঝতেই পারছো আমরা এদিকেও আঁকতে পারি, কিন্তু এইটা করলে এটা না করলেও হবে, এটা এখানে যা হবে এখানেও তাই হবে। তাহলে বিকর্ষণের জন্য একটা বিকর্ষণ বল ক্রিয়া করছে এফ, যে স্বাভাবিকভাবে বহির্মুখী হবে, দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। আর এখানে টি, এখানে থিটা দেখতেই পাচ্ছ তোমরা, তাহলে এদিকে একটা উপাংশ থাকবে টি এর, এদিকে একটা উপাংশ থাকবে, আর এর নিজস্ব বলের একটা ওজন থাকছে, সেটা হচ্ছে mg। এবার আমাকে বলো যে গোটাটা যেহেতু থিটা আর এখানে যেটা লম্ব সমদ্বিখণ্ডক রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা বাই 2 হবে, এটাও হবে থিটা বাই 2, তাহলে স্বাভাবিক এই অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2। তাহলে এই উপাংশটা কত না t sin থিটা বাই 2, আর এই উপাংশটা হচ্ছে t cos থিটা বাই 2। তাহলে আমরা উপাংশগুলো ক্লিয়ার কিন্তু করে নিয়েছি। এইবার প্রশ্ন হচ্ছে এই যে r এটা তো বের করতে হবে, না আমরা f এর রাশিমালা পাবো কি করে? তার জন্য দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি রয়েছে এখানে, তাহলে এইটা এটা আমাদের কত r বাই 2, তাহলে r বাই 2 কত হচ্ছে? এটা হচ্ছে l, তাহলে r বাই 2 হচ্ছে l sin থিটা বাই 2। তার মানে r কত? 2l sin থিটা বাই 2, এটাও হয়ে গেল। তাহলে আমরা উপাংশগুলো বিভাজন করে ফেলেছি, আর f এর মান আমাদের এবারে জানতে হবে। f এর মান কত হবে? a এর আধান q, এর আধান q, তাহলে সূত্র কি ছিল? কুলম্বের সূত্র q1 q2, তাহলে q q, q স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার, যদি বাই মাধ্যম কিংবা শূন্য মাধ্যম। এইবারে আমাদের এই t sin থিটা বাই 2 এখানে দেখতে পাচ্ছি f, আর এখানে t cos থিটা বাই 2 mg। তাহলে চিত্র থেকে আমরা এটা বলতে পারি যে t sin থিটা বাই 2 সমান f, আর t cos থিটা বাই 2 সমান হচ্ছে mg। দুটোকে যদি ভাগ করা হয় তাহলে কত পাবো? tan থিটা বাই 2 সমান f বাই mg। এবারে তাহলে tan থিটা বাই 2 সমান কত লিখবো না tan থিটা বাই 2 সমান হচ্ছে f বাই mg। তাহলে f এর মান আমার কাছে রেডি রয়েছে, q স্কয়ার 4 পাই এপসিলন 0 r স্কয়ার ইনটু mg। এবার আমরা কি চাই? q এর মান চাই, r স্কয়ার এর মান আমার কাছে আছে, তাহলে কি করব? tan থিটা বাই 2 সমান q স্কয়ার 4 পাই এপসিলন 0 mg, r এর মান রয়েছে 2l sin থিটা বাই 2 এর হোল স্কয়ার। এইবার দেখো আমাদের অনেকটাই রাস্তা
সহজ হয়ে যাবে উত্তর বের করার ক্ষেত্রে। কিরকম? শুধু কিউটাকে আলাদা করতে হবে, এগুলোর মান আমাদের কাছে নেই, থিটার মান দেওয়া নেই, তাহলে কিউ কত দাঁড়াবে আমার কাছে না কিউ স্কয়ার সমান এখানে দেখতে পাচ্ছি কত 4 পাই এপসাইলন 0 mg 12 sin theta by 2 whole square into tan theta by 2, এটা হচ্ছে কিউ স্কয়ার। তাহলে কিউ কত হবে পরের লাইনে তোমরা করবে নিজেরা, শুধু হাফ থাকবে। এবার তোমরা চাইলে এই 12 টাকে বাইরে বের করে এটা 4 4 দিয়ে মাল্টিপ্লাই করে 16 এগুলো করতে পারো, কারণ হচ্ছে অপশনে যেরকম থাকে তোমাদের করতে হবে, অপশনে গুণ করাই ছিল, আমরা অপশনটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গুণ করা আছে, তো সেভাবে করবে। তো তোমার জন্য থাকলো এটাকে গুণ করে পরের লাইনে লিখবে। আমরা পরের প্রশ্নের দিকে যাব। আমাদের পরের প্রশ্ন হচ্ছে একটি বিন্দু আধান ক্যাপিটাল কিউ, একটি বিন্দু আধান ক্যাপিটাল কিউ কোন বিন্দুতে দৃঢ়ভাবে আবদ্ধ আছে। ধরো এই বিন্দুতে একটা বিন্দু আধান ক্যাপিটাল কিউ আবদ্ধ আছে। এবারে বলছে অপর একটি বিন্দু আধান মাইনাস কিউ কে, এখানে তো সাপোজ মাইনাস কিউ, তাকে আর দূরত্ব থেকে ছেড়ে দেওয়া হলো। সাপোজ এখান থেকে এই দূরত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আর। এবারে বলছে আকর্ষণ বলের ফলে সেটি কিউ এর দিকে ত্বরণ সহ গতিশীল হলো। এদিকে আসবে স্বাভাবিক, কেন এটা পজিটিভ, এটা নেগেটিভ, স্বাভাবিক আকর্ষিত হবে, এইদিকে ছুটে আসতে চেষ্টা করবে একটা ত্বরণ নিয়ে। যখন স্মল কিউ ক্যাপিটাল কিউ এর থেকে r/2 দূরত্বে থাকে, মানে এরকম একটা বিন্দুতে, সাপোজ এটা o ড্যাশ, এটা a, যখন সে এই বিন্দুতে আসবে তাহলে স্বাভাবিকভাবে এইখান থেকে এই দূরত্বটা কত হবে না r/2, ঠিক আছে? যখন r/2 দূরত্বে থাকবে তখন তার গতিবেগ কত হবে, এটা হচ্ছে কাজ। এবার আমি এখানে তোমাদের বলি যে আমাদের গতিবেগ জিজ্ঞেস করেছে, তো একটু খাটনি তো আছে আমাদের। তো প্রথম আমাদের কাজ হবে আকর্ষণ বলটা বের করা। তো আকর্ষণ বলটা এইটা হবে দুজনের মধ্যে 4 পাই এপসাইলন 0 r স্কয়ার। কেন? আগে দূরত্ব কিন্তু r ছিল প্রথমে। এবার তোমাদের মনে হতে পারে এখানে মাইনাস ছিল, মাইনাস লিখলেন না কেন? মাইনাস শুধু বোঝানোর জন্য যে বলটি আকর্ষণ প্রকৃতি, ক্যালকুলেশনে কিছু লাগছে না। নেক্সট যেটা হচ্ছে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma, যেটা আমরা 9 থেকে পড়ে আসছি এইটা। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 4 পাই এপসাইলন 0 m r স্কয়ার। এবার আমরা 11 এ পরবর্তীতে যখন স্টার্টিং শিখি সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতি কিংবা স্থিতিবিজ্ঞানে, তখন মনে করে দেখো আমরা a কে কত ভাবে dv/dt, আরেকটা করতাম কি এই উপর নিচে dr দিয়ে গুণ করে, আর এটা আমরা তো জানো v হয়, এইভাবে লিখতাম v dv/dr। আমি এখানে লিখবো এইটা। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্নবাচক চিহ্ন যে মাইনাস কেন না, লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে ত্বরণ a সেটা কিন্তু r স্কয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে r বাড়লে a কিন্তু কমবে, r বাড়লে a কমবে, তার মানে ডেফিনেটলি আমাকে নেগেটিভ সাইন কিংবা নেগেটিভ চিহ্ন দিতে হবে, যার ফলে আমি বোঝাতে পারবো যে ত্বরণটা হ্রাস পাচ্ছে, এই জন্য মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এই মানটাকে নিয়ে আমি কোথায় বসাবো? এইখানে বসাবো। তাহলে -dr = 4 পাই এপসাইলন 0 m r স্কয়ার। v গুলোকে একদিকে করা v dv, আর এদিকে q তো কনস্ট্যান্ট বাইরে থাকবে 4 পাই এপসাইলন 0 m, আর এখানে dr/r স্কয়ার। এবার সমাকলন করব স্বাভাবিক। তাহলে সমাকলন এবারে যে ধ্রুবক পদগুলোকে বাইরে রাখলাম। প্রথমে বেগ শূন্য ছিল যখন এখানে ছিল, পরে বেগ হয়েছে v, মানে r/2 ডিসটেন্সে। যখন বেগ শূন্য ছিল তখন দূরত্ব কত ছিল? r ছিল। যখন বেগ v হলো মানে এইখানে, তখন দূরত্ব কত? r/2। এবারে আমাদের কাজ একটাই, ঠিকঠাক যেন আমরা সমাকলনটা করি। এবার দেখো এখানে v²/2 আসবে, দেখতেই পাচ্ছ, কারণ 0 তাহলে -0 লেখা না লেখা সমান।
এইখানে একটা মাইনাস আছে কিন্তু, আর এইখানে দেখো কিউ কিউ 4 পাই এপসাইলন 0 m dr বাই r স্কয়ার, তার মানে কত? এইটা আসছে, মনে আছে নিশ্চয়ই তোমাদের এই সূত্রটা? ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ছিল, ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে স্বাভাবিক লেখার কোনো প্রয়োজন নেই। প্লাস টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, যেটা মাইনাস আসছে সেই মাইনাসটা আমি এখানে কেটে নেব, তাহলে কত আসবে? d স্কয়ার সমান qq বাই 4 পাই এপসাইলন 0 m 1 বাই r ছিল, তাহলে 2 বাই r মাইনাস 1 বাই r। তাহলে বুঝতে পারছো লসাগু করলে শুধু থাকছে 1 বাই r। তাহলে v সমান কত হবে? না v সমান হবে রুট ওভার qq বাই 4 পাই এপসাইলন 0 m r। আমরা অপশন মিলিয়ে নেব, qq 4 পাই এপসাইলন 0, একটা 2 মিস হয়েছে আমাদের, এখানে 2 ছিল, মনে করো দেখো একটা 2 আসবে, তাহলে 2 কাটবে, একটা 2 আসবে, তাহলে এখানে একটা 2 হবে, তাই অপশনটা ম্যাচ হচ্ছে না। qq 2 পাই এপসাইলন 0 m into r, অপশন পুরোই মিলে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করব, এই যে যখন ত্বরণ বের করা কিংবা বেগ বের করা থাকবে তখন এইভাবে অ্যাপ্রোচ করবে। নেক্সট নিউমেরিক্যালের দিকে যাব। নেক্সট নিউমেরিক্যালে বলছে, এটা একদমই সহজ, এটা লজিক্যাল প্রশ্ন। বলছে বি বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা আছে, এই ক্ষেত্রে ঘনকটির কেন্দ্রে ক্ষেত্র প্রাবল্য কত? যখন এটা কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কোনো ক্যালকুলেশন ছাড়াই তোমরা উত্তর বের করতে পারবে, শুধু লজিকটা ঠিকঠাক ফলো করবে। প্রত্যেকটি বাহু হচ্ছে বি, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা করে আধান কিউ রাখা আছে একই টাইপের। তাহলে লক্ষ্য করে দেখো, যেটা আমরা ইংলিশে বলি যে the charge distribution is symmetrical all over the cube, কারণ প্রত্যেকটা কোণেই একটা করে আধান রয়েছে আর একই প্রকৃতির। এইবারে যদি আমি সেন্টারে বের করতে চাই ক্ষেত্র প্রাবল্য, তো স্বাভাবিকভাবে ই এর সাথে কিউ এর সম্পর্ক তোমরা জানো, তাহলে যদি কিউ এর কোনো কন্ট্রিবিউশনই না থাকে তাহলে আমি কি বলতে পারি? না ডেফিনেটলি আমি এটা বলবো যে তড়িৎ প্রাবল্য 0। কেন 0? না সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড 0 হয়। তো ওইখানে যখন যে এরকম কোনো প্রশ্ন আছে এখানে ইউনিফর্ম একটা সিমেট্রিক্যাল একটা প্রতিসম রয়েছে আধান, যে কি বলবো আধান বিন্যাসে, সেই ক্ষেত্রে কিন্তু ই 0 হয়। মনে রাখবে, একটা ফ্লাক্সের প্রশ্ন মনে পড়লো তোমাদের সেটা বলি। সাপোজ আমি প্রশ্ন দেখেছিলাম সম্ভবত যেই প্রশ্ন, যে একটা আয়তাকার প্লেট আছে, ঠিক আছে, এবার এর সাথে বুঝতে পারছো যে প্লেট রয়েছে, অবিলম্ব বরাবর রয়েছে। এইবারে সেই আয়তাকার প্লেট আর এটা ই তড়িৎ প্রাবল্য রয়েছে, আর এটা এ এটা বি, তাহলে বুঝতে পারছো এর ক্ষেত্রফল মানে এস যেটা, সেটা কত হবে? এ ইনটু বি, এস ইকুয়াল হচ্ছে এ ইনটু বি। তাহলে ফাই ইকুয়ালস টু কত? ই ডট এস, কিংবা ইন জেনারেল যেহেতু থিটা এর ক্ষেত্রে 0 ডিগ্রি হচ্ছে, কারণ হচ্ছে দুটোই একই দিকে রয়েছে, মানে এর অভিমুখ আর এস এর অভিমুখ দুটোই অবিলম্ব বরাবর রয়েছে। তাহলে শুধুমাত্র উত্তর এইটাই হবে, কিন্তু ই ইনটু এ, আর কিছুই করতে হবে না। তাহলে প্রশ্নটা হয়তো 4 লাইন, কিন্তু উত্তর একটু, মানে শুধু লজিক আর ঠিকঠাক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখলেই তোমরা কিন্তু পারবে। পরের প্রশ্নের দিকে আমরা যাব। পরের প্রশ্ন আবার একটা দোলক থেকেই রয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। বলছে 80 মিলিগ্রাম ভরের একটি দোলক পিণ্ড, তোমরাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে বলতে পারো, আমি স্ট্রাকচারটা করে দিচ্ছি, উপাংশগুলো বিভাজন করে দিচ্ছি, মান বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে উত্তর বের করবে, নাহলে একটু সময় লেগে যাবে। 80 মিলিগ্রাম ভরে এম হচ্ছে 80 মিলিগ্রাম, তাহলে তোমরা এখান থেকে গ্রাম কেজি জার রূপান্তরিত করা করে নেবে। আধান দেওয়া হয়েছে কিউ 2 into 10 to the power -8 কুলম্ব। একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্র যার মান হচ্ছে 2 into 10 to the power 4 ভোল্ট পার মিটার এখানে স্থির আছে দোলকটা। দোলকের সুতোর টান কত, এইটা জিজ্ঞেস করেছে।
তাহলে আমি কিভাবে করবো না প্রথমে ছবি এঁকে নেব সাম্য অবস্থান ধরো এখানে রয়েছে তো স্বাভাবিকভাবে তার টানটা এটা থিটা এবারে স্বাভাবিক নিচের দিকে তার ওজন থাকবে আমাদের টি এর উপাংশগুলো আমরা এখন থিটা তাহলে এটা থিটা তাহলে এগুলো আমরা এঁকে নেব প্রথমে তাহলে এটা থিটা কিন্তু হ্যাঁ টি sin থিটা এই দিকে কি বল ক্রিয়া করবে f f মানে কত qe কেন আধান দেওয়া হয়েছে যে আবার তড়িৎ ক্ষেত্র তো রয়েছে তাহলে আধান রয়েছে তড়িৎ ক্ষেত্র রয়েছে এই জন্য এই বরাবর ই রয়েছে তাই এই জন্য বল ক্রিয়া করেছে এই দিকে নাহলে ওই দিকে থাকলে ওই দিকে ক্রিয়া করতো এবার এখান থেকে আমরা কে কাকে প্রশমিত করছে সেটাও দেখতে পাচ্ছি আমরা তাহলে t cos θ সমান হবে mg এইটা আর t sin θ সমান হবে qe আমাদের প্রশ্ন করা হয়েছে t সমান কত তাহলে আমরা এটাকে যদি 1 এটাকে যদি 2 বলি তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করি ইকুয়েশন 1 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে tan θ সমান qe বাই mg প্রবলেম কি আছে দেখো e এর মান রয়েছে q এর মান রয়েছে m এর মান রয়েছে তাহলে q given e given m given আর g এর মান প্রশ্নে দেওয়াই আছে আমার অবশ্য বলা হয়নি তোমাদের তোমরা জানোই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই মানগুলো বসিয়ে তোমরা আগে থিটাটা বের করবে এটা তোমাদের মনে কাজ থাকলো কিন্তু প্রশ্ন কি ছিল t বের করতে বলা ছিল তো থিটা তো লাগবে কারণ t এর দুটো ইকুয়েশনই দেখো তুমি t cos θ ইউজ করো কি t sin θ ইউজ করো তোমাদের থিটা কিন্তু লাগবে তাহলে sin θ এর মান বের করো সেখান থেকে থিটা বের করো তারপরে যে কোনো একটা ইকুয়েশন সাপোজ আমি যদি সেকেন্ড ইকুয়েশনটা এটা উপরে লিখেছি তারপর t cos θ mg তাহলে t সমান কত mg cos θ এটা অথবা এখান থেকেও করতে পারো একই ব্যাপার এই তারপরে কি করবে এখানে m এর মান g এর মান আর θ মান পেয়ে যাচ্ছে সেখান থেকে cos θ মান বসাবে t এর आंसर কিন্তু পেয়ে যাবে এটা করবে তোমরা নিজেরা ডেটা দেওয়া আছে এখানে আমি এখন বুঝছি না এবার এদিকে আসি নেক্সট প্রশ্নের দিকে আমাদের পরের প্রশ্ন আছে যে এইটা খুব কমন প্রশ্ন আর খুব সহজ প্রশ্ন আমাদের এইচএস এবং এন্ট্রান্সে খুব কমনলি রয়েছে ডেটা দেওয়া থাকে কখনো ডেটা দেওয়া থাকে না বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর হচ্ছে m ই এর মান এমনই যে ইলেকট্রনের উপরে তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান এই অবস্থায় ই এর মান কত মানে ক্যাপিটাল ই এর মান কত মানে তড়িৎ ক্ষেত্রে প্রবল ই সেখানে একটা -e আধান যাকে আমি সাপোজ q ধরলাম একটা কি রয়েছে না ইলেকট্রন এটা ইলেকট্রন রয়েছে আর এরকমই হয়েছে বলছে তার ওজনের সঙ্গে ইলেকট্রন ওজনের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যে বল তড়িৎ ক্ষেত্রের বল মানে আমরা জানি F = কত QE সেই বলটা কি না সমান তাহলে সমান থাকার জন্য বলছে যে ওজনের সঙ্গে সমান আমরা আবার জানি W সমান mg কারণ ওজন হচ্ছে যে বল দিয়ে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাহলে W = mg তাহলে আমরা লিখতে পারি mg = QE তাহলে আমাদের জিজ্ঞেস করেছে e এর মান কত e এর মান তাহলে জানাচ্ছে mg/q কিন্তু q এর মানটা তো বসাতে হবে তাহলে q এর মান আমরা বসাবো e আমরা তো -e না মাইনাস শুধু বোঝানোর জন্য যে ইলেকট্রনের আধান নেগেটিভ যখন e এর মান বের করব তখন মাইনাসের কোনো প্রয়োজনীয়তা থাকলো এবার কিছু অঙ্কতে কি থাকে এই মানটা চাই তখন তোমাদের mg এবং e এর মান বসিয়ে দেবে যেরকম একটা অঙ্ক আমি তোমাদের বলছি যে এই অঙ্ক যে তোমরা নিজেরা করবে একটু চেঞ্জ আছে এখানে বলছে 0.1 মাইক্রোমিটার ব্যাসার্ধে এবার ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে এই m টা কিন্তু রাখা যাবে না কারণ m এর মান দেওয়া নেই তাহলে ব্যাসার্ধ একটি আহিত জলবিন্দু তাহলে জলের বিন্দু একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাম্যাবস্থায় আছে জলবিন্দুটির আধানের পরিমাণ একটি ইলেকট্রনের আধানের সমান হলে তড়িৎ প্রাবল্যের মান কত এই অঙ্কটার ক্ষেত্রে প্রবলেম কি হবে তোমাদের এই m টাকে চেঞ্জ করতে হবে কারণ আমরা জানি রো ইকুয়ালস টু হয় কত m/v তাহলে m সমান কত হচ্ছে রো v রো তাহলে জলবিন্দু মানে গোলক তাহলে গোলকের আয়তন আমরা জানি এইটা তাহলে v এর মান কত বসালাম 4/3 পাই আর কিউ সরি আবার v লেখা হয়ে গেছে তাহলে v এর মান বসালাম 4/3 পাই আর কিউ রো তো থাকলো এবারে r এর মান কত দিয়েছে প্রশ্নে 0.1 মাইক্রোমিটার 0.1 মাইক্রোমিটার তাহলে 0.1 10⁻⁻6 মিটার রো আমরা জানি জলের রো কত হয় SI তে
10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তাহলে রো এর মান আর এর মান রেডি, তাহলে এখানে বসিয়ে দেবো m এর জায়গায় 4 এর 3 পাই আর কিউব রো ইনটু জি বাই ই মানে ইলেকট্রন আধান। তাহলে দেখো আর এর মান রো, তো এই অঙ্কগুলোতে দেখো এখানে m নেই, কিন্তু আগেরটা কিন্তু m দেওয়া ছিল। তাহলে যেখানে m থাকবে না, ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেখানে বসাতে হবে। আর ঘনত্ব দেওয়া নেই, জলের ঘনত্ব যেহেতু জলের বিন্দু যেহেতু জলবিন্দু যেহেতু, সেজন্য তার ঘনত্ব মানে নিজেই বসিয়ে দিতে হবে। প্রশ্নটা কিন্তু আমি দেখেছিলাম, প্রশ্নটা কিন্তু মান দেওয়া নেই। তাহলে নিজেরাই এই 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব প্লাস ইকুয়েশন থাকলে সেখানে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে বসাবে, যা বেরোবে এর একক সাইডে যা রয়েছে ভোল্ট পার মিটার, সেটা বসাবে, উত্তর বের করবে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, মান আমি বলে দিয়েছি, সেটা কিন্তু এখানে বসাবে, উত্তর বের করবে। আমরা এবারে একটু গাউসের উপপাদ্য প্রয়োগ করে যেগুলো এন্ট্রান্সে ইদানিং খুব প্রশ্ন রয়েছে, সেই আলোচনার দিকে একটু আসবো। আর তো 2-3টা অঙ্ক হলেই মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তো এইখানে বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট, ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন অপরিবাহী গোলককে ধনাত্মক আধান একটা রো সমঘনত্ব দেওয়া হবে। তো রো হচ্ছে ঘনত্ব। তাহলে বলছে গোলকের কেন্দ্র থেকে আর দূরত্ব, আর যেখানে আর হচ্ছে লেস দেন আর, তাহলে কি এইটা হচ্ছে গোলকের রেডিয়াস কিংবা ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে ডিসটেন্স যেখানে সে বের করতে চাইছে তড়িৎ প্রাবল্য। জিজ্ঞেস করছে তড়িৎ প্রাবল্যের মান তাহলে কত। দেখো প্রথম যেটা কাজ করতে হবে আমাদের, আমরা জানি রো ইকুয়ালস টু কি, কিউ বাই ভি। আমার কিউ চাই, তাহলে কিউ কত হবে, রো ইনটু ভি। তাহলে ভি কত, 4 যেহেতু ব্যাসার্ধ আর, পাই আর কিউ ইনটু রো। এইবারে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করলে খুব সুবিধা হয়, তোমরা ডায়াগ্রাম ড্র করে করতে পারো। বাই মাধ্যম শূন্য মাধ্যম কিছু বলা থাকবে না বলা থাকবে, ধরে নাও বাই মাধ্যম। তাহলে কিউ বাই এপসাইলন 0, তাহলে ই ইনটু ডিএস হয়েছে। আমি চাইলে ই ইনটু এস ও লিখতে পারি। তাহলে যত দূরত্ব বের করতে বলেছে, যদি আমি এরকম ভাবি এইটা আমার ক্যাপিটাল আছে, সাপোজ আমাকে এইখানে বের করতে বলেছে, তো আমাকে কি করতে হবে, এইখানে একটা গোলক কল্পনা করে নিতে হবে। তার এরিয়া কত, কত সহজে অঙ্কটা করতে পারবে তোমরা, কুলম্বের সূত্র লাগিয়ে কিছু করার নেই। তাহলে দেখো বিন্দু মাধ্যমের জন্য যা মান দেবে সেটাই থাকছে, কিন্তু আমাদের এরকম অপশন নেই। এটা তো কুলম্বের সূত্র তো লিখতে পারতাম, তাই না? এইটা বসাতে হবে, মানে 4 এর 3 পাই আর কিউব রো বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। আমি এখানে একটা কথা বলে রাখি, এই যে কিউ এর মান আমরা ক্যাপিটাল আর এর জন্য বের করেছিলাম, মানে গোটাটার জন্য বের করেছিলাম, কিন্তু আমি যখন এই স্মল আর এর জন্য বের করব, আর আমাদের প্রশ্নে অপরিবাহী গোলক বলা ছিল, তাহলে অপরিবাহী গোলক যেহেতু প্রশ্নে বলেছে, তাহলে সুবিধাটা কি হচ্ছে আমাদের, আমি এইটুকুর জন্য বের করতে পারবো যেহেতু অপরিবাহী বলেছে। তাহলে কি করব, কিউ যেটা পুরোটার জন্য আর বের করেছিলাম, ক্যাপিটাল বসিয়েছিলাম, এইটুকুর জন্য তো আর বসাতে হবে না, আর এর জায়গায় আমরা স্মল আর বসিয়ে। তাহলে দেখো বড়টার জন্য আমরা ক্যাপিটাল আর, ছোটটার জন্য স্মল আর। তাহলে এখানে কত আসবে, স্মল আর আসবে। তাহলে লক্ষ্য করে দেখো এবারে 4/12 পাই আমি আর লিখছি না, কারণ পাইটা নিয়ে কেটে যাচ্ছে। এখানে একটা আর থাকছে, তাহলে এখানে লিখতে পারি আমরা একটা 4 ও অবভিয়াসলি এটা কেটেও যাচ্ছে, সেটাও না লিখলে হয়, এটা 4 ও কাটছে। তাহলে কত আসছে না r রো 3 এপসাইলন 0, তাহলে r রো 3 এপসাইলন 0। তাহলে এখান থেকে উত্তরটা বেরিয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্নে কিন্তু অপরিবাহী গোলক বলেছিল আর ধনাত্মক আধান বলেছিল। যদি পরিবাহী গোলক বলতো তাহলে কিন্তু প্রবলেম ছিল, তাহলে কিন্তু আমরা এইভাবে অত সহজে কিন্তু আমরা এটা বের করতে পারতাম না। কেউ যেটা তোমাদের দেখবে গাউসের উপপাদ্য প্রয়োগে বইতে রয়েছে, ঠিক আছে, ওটা দেখবে। তো এটা অপরিবাহী বলেই এটা আমরা এইভাবে বের করতে পারছি, ঠিক আছে। আর যদি পরিবাহী গোলক হতো, ভেতরে বের করতে বলতো, এমনি কোনো লাভ ছিল না। তার কারণ হচ্ছে ভেতরে তো E0 হয়, কারণ যাই আধান দেবো সেটা বাইরে পৃষ্ঠে অবস্থান করবে, তখন কিন্তু তার মান আমরা এমনিও পেতাম না। কিন্তু এই ক্ষেত্রে আমরা সহজে বের করতে পারছি যেহেতু অপরিবাহী গোলক। এটা তোমরা মনে রাখবে। এবার একটা ইম্পর্টেন্ট অঙ্কের দিকে যাবো আমরা, যেটা এন্ট্রান্সে খুব কমন রয়েছে। আমি প্রশ্নটা বের করে রেখেছি। এইখানে আমাদের দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন খুব কমন,
বলছে in a certain region positive charge is distributed so that the charge density is rho equals to kr, মানে rho ধ্রুবক নয়, rho r এর সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে, তাহলে rho equals to kr, তাহলে rho proportional to r। এবারে বলছে where r is the distance from the origin, the total flux linked with a spherical closed surface of radius capital R with its center at the origin বের করতে হবে, ফ্লাক্সটা বের করে দেখাতে হবে আমাদের। এই জাতীয় যখন আমরা অঙ্ক করব, এই জাতীয় অঙ্কের সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা কি না, ক্যালকুলেশনে আমাদের এইটা আমরা জানি যে rho equals to q by v হয়। ক্যালকুলাসে কি লিখি আমরা, যদি dq আমি আধান দিই তাহলে এটা লিখি, এটা আমি তোমাদের ফর্মুলা বলার সময় ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, তো dq equals to rho dv, তাহলে q equals to কত না rho into dv, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো q না বের করতে পারলে আমরা কিন্তু ক্যালকুলেশন করে কোনো কিছু লাভ নেই। তো dv টা কত হবে না, যদি ধরো r ব্যাসার্ধ যদি হয়ে থাকে তাহলে আমি একটা dr বেগ যদি ধরি, এটা যদি dr আর এটা যদি r ধরি, তাহলে স্বাভাবিকভাবে dv কত হবে 4 পাই r স্কয়ার, এর ক্ষেত্রফল একটু বেগ কত dr, তাহলে এখানে কত লিখব kr into 4 পাই r স্কয়ার dr, তাহলে 4 পাই কে ধ্রুবক বাইরে গেল r কিউ dr। এবার সীমানাটা কত, আমরা ম্যাক্সিমাম ব্যাসার্ধ যেটা এখানে প্রশ্নে দেখো বলা ছিল যে r ব্যাসার্ধে গোলীয় খোলা, তাহলে r মানে ক্যাপিটাল R ব্যাসার্ধে, তাহলে লিমিট আমার কি হবে 0 টু r, তাহলে এখানে কত আসছে 4 পাই k r টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে পাই k r টু দি পাওয়ার 4। আমাদের কি জিজ্ঞেস করেছিল কত ফ্লাক্স, তাহলে ফ্লাক্স কত হয় 5 ইকুয়ালস টু হয় কত q বাই এপসিলন 0, তাহলে q কত বেরোলো পাই k r টু দি পাওয়ার 4 বাই এপসিলন 0। তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এন্ট্রান্স স্পেশালি এই টাইপের প্রশ্ন, এখানে কে আর স্কয়ার কোনো কিছু থাকতে পারে, তো এটা তোমরা করবে, এখান থেকে অনেকটা শিখতে পারবে। এরকম আরেকটা অঙ্ক রয়েছে, সেটা সম্বন্ধে আমি বলি তোমাদের, তোমরা নিজেরাও করতে পারো, আমি একটু ধরে দিচ্ছি তোমাদের, একই ভাবেই করবে। এইখানে কি আছে না, এইখানে যে বলেছে রো এর মানটা এবং কে আর দেওয়া নেই, এই প্রশ্নে দেওয়া আছে, এটা এন্ট্রান্সের প্রশ্ন, রো ইকুয়ালস টু রো 0 5/4 এরকম দেওয়া আছে। একই প্রশ্ন জিজ্ঞেস করেছে, শুধু প্রশ্নটা একটু আলাদা, এখানে ফ্লাক্স জিজ্ঞেস করেছিল, তাহলে q বাই এপসিলন 0 করতে হয়েছিল আমাদের, তারা জিজ্ঞেস করেছে e সমান কত হবে, মানে e টা বের করতে হবে। তাহলে বুঝতেই পারছো আমাদের e তো আমরা জানি, তাহলে e সমান কত হয় q বাই 4 পাই এপসিলন 0 স্কয়ার, এখানে যেন phi সমান q বাই এপসিলন 0 ছিল, তোমাদের একই রকম ক্যালকুলেশন করে আগে q টা বের করতে হবে, q টা বের করে দিলাম, q টা বের করে দিলে সেই q এর মানটাকে এই ইকুয়েশনে বসিয়ে দেব, বসিয়ে দিলে কিন্তু আমরা যে এখানে যাই অপশন একটা থাকবে সেটা কিন্তু আমরা সেখানে বের করে দিতে পারবো, মানে q বাই 4 পাই এপসিলন 0 স্কয়ার সেটা কিন্তু আমরা বের করে দিতে পারবো। কিভাবে করব না, q ইকুয়ালস টু ছোট ছোট dq অনেকগুলো মিলে ক্যাপিটাল q তৈরি করবে, তাহলে dq বের করা মানে সেই একই ব্যাপার আবার আগের মতো রো ইনটু dv, তাহলে রো ইনটু dv যখন আমরা করব তাহলে আবার মান বসাতে হবে, তাহলে এখানে মান বসালে এখানে একটা প্রশ্ন কিন্তু বলা রয়েছে r দূরত্বে বের করতে বলেছে কিন্তু, ঠিক আছে। এবার r দূরত্বে বের করার জন্য লিমিট যা হবে 0 টু স্মল r হবে কিন্তু, তাহলে এবার কত করব না q ইকুয়ালস টু রো 0 এই মানটা 5/4 r বাই r, আগের বার দেখো k r ছিল, তোমরা কিন্তু কোরিলেট করে করবে, তাহলে শিখতে সুবিধা হবে। এবার রো এর মান বসালাম, dv এর মান বসাবো 4 পাই r স্কয়ার dr, তাহলে q কত পাওয়া যাবে রো 0 4 পাই ধ্রুবক, তাহলে 4 পাই রো 0 কে বাইরে রাখবো, 5/4 r স্কয়ার ছিল ভেতরে রাখো dr। আমাদের এখানে যে বলেছে প্রশ্নে যেটা, সেখানে কিন্তু পরিষ্কারই একদম ক্লিয়ার করে দিয়েছে যে স্মল r ডিসটেন্স আপ টু, তাহলে আমরা এখানে লিমিট হবে 0 টু স্মল r, তাহলে 4 পাই রো 0, তাহলে এখানে ইন্টিগ্রেশন করার পর কত আসবে 5/4 0, পরেরটা লিখছি না 5/4 r কিউব বাই 3, আর এখানে আমি একবার মিলিয়ে নিই
5/4 ছিল আমাদের, 5/4, এখানে r স্কয়ার ছিল 5/4 r³ 3 আর এখানে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাওয়া গেল? 4 পাই রো 0, এখানে তাহলে 12 পাওয়া যাচ্ছে, একটা গুণ আছে যেহেতু। এইবার লক্ষ্য করার মতো আমাদের ব্যাপার থাকছে, সেটা হচ্ছে এইখানে আমরা কিন্তু একটা r স্কয়ার কমন নিতে পারি, আমরা আর কিউ নিতে পারি, কিন্তু লাভ নেই আমাদের, কারণ হচ্ছে এখানে একটা r স্কয়ার আছে, তো r স্কয়ারটা কাটতে চাইছি। তাহলে e সমান কত ছিল না q বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। তাহলে q বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ারের মধ্যে আমরা এখানে q এর মান পেয়ে গেছি 4 পাই রো 0, 4 পাই এপসিলন 0 r স্কয়ার, এখানে একটা r স্কয়ার কমন নিয়ে 5r r স্কয়ার 12 বাই 4r। দেখো 4 পাই কেটে যাচ্ছে, r স্কয়ার কেটে যাচ্ছে, আমরা একটু অপশন নিয়ে নেব এখানে আমাদেরটা ঠিক হয়েছে কিনা। রো 0 এপসিলন 0 5r বাই 12 r স্কয়ার বাই 4r, রো 0 এপসিলন 0 3। আমাদের অপশন এই কারণে রয়েছে না, যেটা বইতে অপশন দেওয়া রয়েছে সেখানে r তারা কমন নিয়ে নিয়েছে, তাহলে আমরা চাইলে পরের লাইনে আমরা r কমন নিয়ে নেব, এখান থেকে একটা r নিয়ে নিলাম কমন, এখানে 12, এখানে 4, একটা 4 কমন নিতে পারি। এবার আমরা মেলাবো 5/3 মাইনাস r বাই r, রো 0 r বাই 4 পাই এপসিলন 0। তাহলে অপশন যেটা এখানে বি তে ছিল অপশন, সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করছে। তাহলে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, একটু ক্যালকুলেশনে দখল ভালো চাই স্বাভাবিকভাবে। আর লিমিট বসানোর সময় যেহেতু 0 টু স্মল r বলেছিল, ওই জন্য 0 টু স্মল r বসিয়েছি। আর এই অঙ্কের ক্ষেত্রে আমার যে গোলক ছিল তার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল R অবধি, তো ওই জন্য আমরা এখানে 0 টু ক্যাপিটাল R বসিয়েছিলাম। কেন? আমরা টোটাল R ব্যাসার্ধের গোলক দ্বারা কতটা আধান রয়েছে সেটা আমরা বের করছিলাম। আমাদের এবারে লাস্ট অঙ্কের দিকে আসি, যেটার সাহায্যে আমরা এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে খুব ক্লাস 11 এর একটা চ্যাপ্টারের সাথে কোরিলেটেড, এটা খুবই সহজ দিয়েছে, মানে আমাদের ফ্রিকশন চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন। এইখানে এরকম একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাথে একটা m ভরের একটা ব্লক রয়েছে, তাকে -q আধান দেওয়া হয়েছে। এইখানে এরকম রয়েছে, ডায়াগ্রামটা ঠিক করে নিই, বইতে যেরকম প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আর এইখানে একটা তড়িৎ প্রবাহ অনুভূতি বরাবর এভাবে ক্রিয়া করছে। তো প্রশ্ন পড়ে দিই, a block of mass m having a charge -q is placed on a smooth horizontal surface, smooth horizontal surface বসানো হয়েছে তাকে। The block is attached to a massless string, মানে বর্ণগণ্য, of force constant, মানে বল ধ্রুবক a capital K। তারপর বলেছে it is fixed on a wall, এদিকে দেওয়ালে আটকানো আছে। If a uniform electric field is applied, এবার অ্যাপ্লাই করা হলো, then what will be the amount of compression in the string? যখন একটা তড়িৎ প্রাবল্য কিংবা একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হবে, তখন কত পরিমাণে সংকোচন ঘটবে এই স্প্রিং এর মধ্যে। সাপোজ এই সংকোচনটা ঘটছে x, তাহলে কার্য সমান কত হয়? বল ইনটু সরলতা। আমরা জানি স্প্রিং এর মধ্যে যখন প্রসারণ সংকোচন যাই বল না কেন x পরিমাণের হয়, তখন তার মধ্যে যে সঞ্চিত শক্তি, যাকে আমরা বলি স্থিতিস্থাপক শক্তি, সেটা কত হয়? ক্লাস 11 আমরা পড়েছি, কার্য শক্তি ক্ষমতাতেও পড়েছি, আর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারেও পড়েছি। W = ½ kc²। তাহলে আমরা লিখতে পারি শক্তি সংরক্ষণ নীতি অনুসারে, কিংবা কৃতকার্য, তোমরা জানো আমরা শক্তি নির্ণয় করি কৃতকার্য পরিমাপ করে। তাহলে f * x = ½ kc², তাহলে একটা x কাটছে এখানে। এইবারে এই যে থাকছে এখানে f সমান কত হবে? যেহেতু q আধান দিয়েছি আমরা, তাহলে f সমান q, তাহলে q = ½ kx। তাহলে কত পাওয়া গেল? 2, একটা q ছিল অবশ্য, তাহলে x = 2ek। তাহলে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি 2eq/k, তাহলে অপশন বি, তাহলে হবে অপশন বি। তাহলে শুধু শক্তি সংরক্ষণ নীতিটা কাজে লাগিয়ে কিংবা যে শক্তি পরিমাপ করি আমরা কৃতকার্য দিয়ে, সেই ধারণা হলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে মোটামুটি আমরা কিছু টাইপের অঙ্ক লাস্ট দুটো ভিডিওতে আমরা কমপ্লিট করলাম তড়িৎ ক্ষেত্রে। এবারে আমরা নেক্সট ভিডিওতে এই পরের
পরের চ্যাপ্টার তোমাদের যে তৃতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে তড়িৎ বিভব কিংবা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, তার কি কি ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো, কিছু বেসিক কনসেপ্ট যত শর্টে বোঝানো যায়, কি বলা যায়, সেটা আমি আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা তড়িৎ বিভবের কিছু টিপিক্যাল নিউমেরিক্যাল এক্সাম্পল এইচএসআর ইন্টারেস্টের জন্য সেটা আমরা কিছু আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই এভরিওয়ান।